হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইয়োর স্টাডি। আজ আমরা ক্লাস 9-এর রাইমার্টিন কোশ্চেন ব্যাংক সলিউশন সেকেন্ড সামেটিভ 7 নম্বর স্কুল ভূগোলের হেয়ার স্কুলের সমাধান নিয়ে চলে এসেছি। তাহলে চলো শুরু করা যাক। বিভাগ ক, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1 নম্বর, শীতল নাতিশীতোষ্ণ মণ্ডলের অক্ষাংশের বিস্তার কত? না 45 ডিগ্রি থেকে 66.5 ডিগ্রি। একই দ্রাঘিমারেখার উপর অবস্থিত সকল স্থানে যেটি প্রযোজ্য নয় তা হচ্ছে একই সময় সূর্য উদয় ও সূর্যাস্ত হয়। আগ্নেয় পর্বত সৃষ্টি হয় না। তো আগ্নেয় পর্বত সৃষ্টি হয় না নিরপেক্ষ পাত অঞ্চলে। সঞ্চয়জাত সমভূমি হচ্ছে লোয়েস সমভূমি। শীতল আর্দ্র উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়াটি হচ্ছে পর্জলাইজেশন। পশ্চিমবঙ্গের অন্তর্গত নদীগুলির উচ্চ প্রবাহের অস্তিত্ব প্রায় নেই সুন্দরবনের নদ নদীতে। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ভূমিক্ষয়ের প্রভাবে ক্ষয়ভূমি রূপের মৃত্তিকাটি হচ্ছে ল্যাটেরাইট মাটি। বিভাগ খ, নিচের প্রশ্নগুলি নির্দেশ মতন উত্তর দাও। ড্যাশের ভিত্তিতে স্থানটির পূর্ব বা পশ্চিমের অবস্থান নির্ধারণ করা হয়, তা হচ্ছে দ্রাঘিমা রেখার ভিত্তিতে। ড্যাশ অঞ্চলে দ্রাঘিমা রেখাগুলি পরস্পরের দূরত্ব সর্বাধিক, তো নিরক্ষীয় অঞ্চলে দ্রাঘিমা রেখাগুলির পরস্পরীয় দূরত্ব সর্বাধিক। শুদ্ধ এবং অশুদ্ধ লিখতে বলেছে। কেন্দ্রমণ্ডলে সৃষ্ট পরিচালন স্রোত পাত সঞ্চালনের প্রধান শক্তি, তো এটি হচ্ছে শুদ্ধ। সমপ্রায় ভূমির অনুচ্চ টিলাগুলিকে মনাডঙ্ক বলা হয়, এটিও শুদ্ধ। একটি বা দুটি শব্দের উত্তর দাও। সমসংস্থ খনিজের সংমিশ্রণে গঠিত আবহবিকারকে কি বলা হয়? তো এটিকে বলা হয় স্বল্পমোচন। হিউমাস গঠনকারী খনিজ পদার্থসমূহে মাটি মিশে যাওয়াকে কি বলা হয়? রেগোলিথ বলা হয়। বাম দিকের সাথে ডান দিকের স্তম্ভ মিলিয়ে দেখাও। তো ক্ষয়প্রাপ্ত প্রাচীন পলি হচ্ছে রাঢ় অঞ্চল, আর জলাভূমি সহ নিম্নভূমিকে বলা হয় সুন্দরবন অঞ্চল। বিভাগ গ, নিচের প্রশ্নগুলির উত্তর সংক্ষেপে লেখো। ক্রোনোমিটার কি? তো এই উত্তরটা তোমরা রাইমার্টিন সহায়িকার 108 নম্বর পৃষ্ঠাতে পাবে। ক্রোনোমিটার হলো সময় নির্ণয়কারী এক বিশেষ ধরনের ঘড়ি, যার সাহায্যে নাবিকদের কাজে লাগে। এই ঘড়ি গ্রিনিচের সময়কে সূচিত করে, তবে এটি যে কোনো দ্রাঘিমারেখার স্থানীয় সময় অনুসারে ঠিক করা যায়। সাধারণত নাবিকরা এর সাহায্যে গ্রিনিচের সময় জেনে জাহাজের অবস্থান সম্পর্কে জানতে পারেন। অথবা প্রশ্ন, আইএসটি অর্থাৎ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বলতে কি বোঝো? তো এই উত্তরটা তোমরা রাইমার্টিন সহায়িকার 99 পৃষ্ঠাতে রয়েছে। একটি দেশে অসংখ্য দ্রাঘিমারেখা থাকে, ফলে সেই দেশে একাধিক স্থানীয় সময় পরিলক্ষিত হয়, ফলে দেশের কাজকর্ম চালাতে খুবই অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য দেশের মধ্যবর্তী একটি নির্দিষ্ট দ্রাঘিমারেখার স্থানীয় সময় অনুসারে ওই দেশের সব কাজ চালানো হয় এবং ওই দ্রাঘিমার স্থানীয় সময়কেই সেই দেশের প্রমাণ সময় হিসেবে ধরা হয়। ভারতের ক্ষেত্রে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমারেখাটি প্রায় দেশের মাঝখান দিয়ে গেছে, তাই এই দ্রাঘিমারেখাকেই স্থানীয় সময়কে বলা হয় ভারতীয় প্রমাণ সময় বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। প্লিউম কাকে বলে? তো এই উত্তরটা তোমরা রাইমার্টিন সহায়িকার 126 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। ভূত্বকের গভীরে তেজস্ক্রিয়তাজনিত উত্তাপ বৃদ্ধির ফলে হটস্পট বা তপ্তবিন্দু তৈরি হয়। সেখান থেকে তাপের ঊর্ধ্বমুখী পরিচালন স্রোতের মাধ্যমে ম্যাগমার উদ্গীরণ ঘটে। ম্যাগমার এই ঊর্ধ্বমুখী প্রবাহকে বলা হয় প্লিউম, এবং এই প্লিউম কালক্রমে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়, যেমন হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, সামোয়া, টিবেস্টি প্রভৃতি প্লিউমের দ্বারা সৃষ্ট আগ্নেয় পর্বত। অথবা প্রশ্ন, চ্যুতি কাকে বলে? তো এই উত্তরটা তোমরা রাইমার্টিন সহায়িকার 149 পৃষ্ঠাতে পাবে। চ্যুতি প্রবল মহীভাবক ও আলোড়নের ফলে শিলাস্তরে সৃষ্ট যে ফাটল বরাবর একদিকে শিলাস্তূপ অপরদিকে শিলাস্তূপের তুলনায় উলম্ব বা অনুভূমিক বা তির্যকভাবে উত্থিত বা অবনমিত হয়, একেই বলা হয় চ্যুতি। 3 নম্বর প্রশ্ন, নগ্নিভবন কাকে বলে? তো এই উত্তরটা তোমরা রাইমার্টিন সহায়িকার 179 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে।
তো আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভিতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকেই বলা হয় নগ্নিভবন। সুতরাং নগ্নিভবন হচ্ছে আবহবিকার ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। অথবা প্রশ্ন, অক্সিডেশন কাকে বলে? তো এই উত্তরটাও তোমরা রায়মার্টিন সহায়িকার 164 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। অক্সিডেশন শিলা গঠনকারী খনিজের সঙ্গে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়াকেই বলা হয় জারণ বা অক্সিডেশন প্রক্রিয়া। সাধারণত লোহাযুক্ত শিলায় জারণ ঘটে থাকে। লোহা যখন ফেরাস অক্সাইড রূপে শিলার মধ্যে অবস্থান করে তখন তা ভীষণ কঠিন, কিন্তু জারণ প্রক্রিয়ায় তা যখন ফেরিক অক্সাইডে পরিণত হয় তখন সহজেই শিলা ভঙ্গুর হয়ে পড়ে। শিলার উপর হলদে বাদামি ছোপ দেখা যায়, একে আমরা মরচে বলি। ফেরাস অক্সাইড এই প্রক্রিয়ায় লিমোনাইটে পরিণত হয়। বিক্রিয়াটি কি না 4FeO + O2 থেকে 2Fe2O3 এবং 4FeO + 3H2O + O2 থেকে হচ্ছে 2Fe2O3 3H2O। চারের দাগে প্রশ্ন, আসিনের ঝড় কি? তো এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 333 নম্বর পৃষ্ঠাতে পাবে। আশ্বিনের ঝড় সেপ্টেম্বর মাসের শেষে সূর্যের দক্ষিণায়ন শুরু হয়। অক্টোবর মাস নাগাদ উত্তর পশ্চিম ভারতের উষ্ণতা হ্রাস পেতে থাকে, ফলে পাঞ্জাব অঞ্চলে উচ্চচাপ কেন্দ্রের সৃষ্টি হয়। এই উচ্চচাপ নির্গত বায়ুর সঙ্গে প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর সংঘর্ষ হয়। এর ফলে যে ঝঞ্ঝার সৃষ্টি হয় তাকেই আমরা আশ্বিনের ঝড় বলে থাকি। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আশ্বিন মাসে হয় বলে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই ঝড় আশ্বিনের ঝড় নামে পরিচিত। আবার এ সময় বঙ্গোপসাগর ও আরব সাগরে যে ঘূর্ণবাতের সৃষ্টি হয় একেও আশ্বিনের ঝড় বলা হয়ে থাকে। আশ্বিনের ঝড়ের প্রভাবে মাঝে মাঝে প্রচুর ক্ষয়ক্ষতিও হয়। অথবা প্রশ্ন, মৃত্তিকা সংরক্ষণের দুটি পদ্ধতি। তো এই উত্তরটা তোমরা রায়মার্টিনের 170 নম্বর পৃষ্ঠাতে পাবে। তো প্রথম হচ্ছে বৃক্ষরোপণ। গাছের শিকড় মাটিকে দৃঢ়ভাবে ধরে রেখে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, তাই মৃত্তিকার ক্ষয় রোধ করার জন্য বৃক্ষরোপণের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন। 2 নম্বর হচ্ছে নিয়ন্ত্রিত পশুচারণ। ভূমির উপর তৃণের আচ্ছাদন জলের পৃষ্ঠপ্রবাহের হাত থেকে মৃত্তিকাকে রক্ষা করে, তাই পশুচারণ নিয়ন্ত্রণ করে ভূমির অস্তিত্ব টিকিয়ে রাখলে মৃত্তিকা সংরক্ষণ করা যায়। বিভাগ ঘ, নিজের প্রশ্নগুলির উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন, স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য লেখো। এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 104 নম্বর পৃষ্ঠাতে পাবে। তো স্থানীয় সময় এবং প্রমাণ সময় প্রথম হচ্ছে বিষয় প্রকৃতি। কোনো স্থানের মধ্যাহ্ন সূর্যের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে সময় নির্ণয় করা হয় তাকে আমরা স্থানীয় সময় বলে থাকি, এবং কোনো একটি দেশের প্রশাসনিক কাজকর্ম পরিচালনার জন্য দেশের মধ্যভাগ দিয়ে প্রসারিত নির্দিষ্ট দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে প্রমাণ সময় বলে থাকে। 2 নম্বর হচ্ছে ভিত্তি। স্থানীয় সময়ের ভিত্তি হচ্ছে স্থানীয় দ্রাঘিমারেখার উপর মধ্যাহ্নের সূর্যের অবস্থান, এবং প্রমাণ সময় নির্ণয়ের ভিত্তি হচ্ছে দেশের মধ্য দিয়ে এই প্রসারিত দ্রাঘিমারেখার স্থানীয় সময়। 3 নম্বর হচ্ছে সংখ্যা। একটি দেশে বিভিন্ন স্থানীয় সময় লক্ষ্য করা যায়। প্রমাণ সময় সাধারণত পূর্ব পশ্চিমে অপেক্ষাকৃত স্বল্প বিস্তৃত দেশের ক্ষেত্রে একটি প্রমাণ সময় লক্ষ্য করা যায়। 4 নম্বর উপযোগিতা। একই দেশের বিভিন্ন স্থানের স্থানীয় সময় ভিন্ন হওয়ায় স্থানীয় সময়ের ব্যবহার কম। সারা দেশের প্রমাণ সময় এক ও অভিন্ন হওয়ায় পৃথিবীর সব দেশেই প্রমাণ সময় ব্যবহৃত হয়। উভয়ের মধ্যে সম্পর্ক, দ্রাঘিমারেখার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সময়েরও পরিবর্তন হয়, এবং দ্রাঘিমারেখার পরিবর্তন ঘটলে সাধারণভাবে প্রমাণ সময়ের পরিবর্তন হয় না, তবে আমেরিকা যুক্তরাষ্ট্রের এই নিয়মের ব্যতিক্রম ঘটে থাকে। অথবা প্রশ্ন, আন্তর্জাতিক তারিখরেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন? তো এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 102 নম্বর পৃষ্ঠাতে পাবে। তো আন্তর্জাতিক তারিখরেখা সর্বোচ্চ 180 ডিগ্রি দ্রাঘিমারেখাকে অনুসরণ করে নি, মাঝে মাঝে এই রেখাটিকে বাঁকিয়ে দেওয়া হয়েছে। যেমন উত্তর সাগরে ক্রোপ ও ভ্রাঙ্গেলিয়া দ্বীপের কাছে 11 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে বেরিং সাগরের উপর দিয়ে টানা হয়েছে। 2 নম্বর, অ্যালুসিয়ান দ্বীপপুঞ্জকে এড়ানোর জন্য প্রায় 7 ডিগ্রি পশ্চিমে বাঁকিয়ে দেওয়া হয়েছে। 3 নম্বর, ফিজি, টোঙ্গা, চ্যাথাম প্রভৃতি দ্বীপপুঞ্জের নিকট 11 ডিগ্রি পূর্বে বাঁকিয়ে দেওয়া হয়েছে। এর কারণটা কি না এই সকল দ্বীপ ও দ্বীপপুঞ্জের অধিবাসীদের মধ্যে তারিখ বা বার নিয়ে এই সকল দ্বীপ ও দ্বীপপুঞ্জের অধিবাসীদের মধ্যে
তারিখ বা বান নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না দেখা যায় তার জন্য আন্তর্জাতিক তারিখ রেখাকে এমনভাবে বাঁকানো হয়েছে। উদাহরণস্বরূপ, আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে কোনো পূর্ব গোলার্ধের দেশে গেলে রবিবার হতো এবং আন্তর্জাতিক তারিখ রেখা পেরিয়ে পশ্চিম গোলার্ধে গেলে সেখানে শনিবার হতো। 2 নম্বর প্রশ্ন, আগ্নেয় পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে? তো এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 125 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। আগ্নেয় পর্বত অন্তর্জাত শক্তির প্রভাবে ভূগর্ভের অর্ধ তরল সান্দ্র ম্যাগমা ভূত্বকের কোনো দুর্বল স্থানে সৃষ্ট ফাটল বরাবর বেরিয়ে ভূপৃষ্ঠে সঞ্চিত হয়ে কালক্রমে যে পর্বতের সৃষ্টি হয় তাকে আমরা আগ্নেয় পর্বত বলি। আগ্নেয় পর্বত এক ধরনের সঞ্চয়জাত পর্বত, অর্থাৎ আগ্নেয় পদার্থ সঞ্চিত হয়ে যে পর্বতের সৃষ্টি হয় তাকে আমরা আগ্নেয় পর্বত বলি। উদাহরণ, জাপানের ফুজিয়ামা, হাওয়াই দ্বীপপুঞ্জের মৌনা লোয়া। তো আগ্নেয় পর্বতের উৎপত্তি প্রথম হচ্ছে পাত সঞ্চালন তত্ত্ব। অ্যাস্থনোস্ফিয়ারের উপর ভাসমান পাতগুলি সর্বদা গতিশীল থাকে। পাতগুলি কখনো পরস্পরের দিকে, কখনো পরস্পরের বিপরীত দিকে এবং কখনো আবার পরস্পর পাশাপাশি সঞ্চরণ করে থাকে, যার ফলে বিভিন্ন ধরনের পাত সীমান্তের সৃষ্টি হয়েছে। পাত সীমান্তগুলিতে অগ্ন্যুৎপাত ঘটে থাকে। 1 নম্বর হচ্ছে অভিসারী পাত সীমান্ত। দুটি পাত পরস্পরের অভিমুখে সঞ্চালিত হয়ে অপেক্ষাকৃত ভারী পাতটি হালকা পাতের নিচে অবনমিত হওয়া পাতটি অ্যাস্থনোস্ফিয়ারে গলে যায় এবং অগ্ন্যুৎপাত ঘটায়। প্রশান্ত মহাসাগরের চারিদিকে অভিসারী পাত সীমানা বরাবর অসংখ্য আগ্নেয়গিরি তথা আগ্নেয় পর্বত এভাবেই সৃষ্টি হয়েছে। 2 নম্বর, প্রতিসারী পাত সীমানা। প্রতিসারী পাত সীমানা বরাবর দুটি পাত পরস্পর থেকে দূরে সরে গিয়ে ভূত্বকে ফাটলের সৃষ্টি হয়। সেই ফাটলের মধ্য দিয়ে ভূগর্ভের ম্যাগমা ভূপৃষ্ঠের লাভা আকারে বেরিয়ে এসে সঞ্চিত হয় আগ্নেয় পর্বত। এইভাবে প্রতিসারী পাত সীমান্তে অবস্থিত মধ্য আটলান্টিক শৈলশিরা মিড ওসানিক রিজ বরাবর অগ্ন্যুৎপাতের মাধ্যমে আটলান্টিক মহাসাগরের তলদেশ মাদিরা, হ্যাকলা প্রভৃতি আগ্নেয় পর্বতের সৃষ্টি হয়েছে। 3 নম্বর, প্লিউমের অবস্থান। ভূত্বকের গভীরে তেজস্ক্রিয়াজনিত উত্তাপ বৃদ্ধির ফলে হটস্পট বা তপ্তবিন্দু তৈরি হয়। সেখান থেকে তাপের ঊর্ধ্বমুখী পরিচলন স্রোতের মাধ্যমে ম্যাগমার উদ্গীরণ ঘটে। ম্যাগমার এই ঊর্ধ্বমুখী প্রবাহকে বলা হয় প্লিউম। তা কালক্রমে সঞ্চিত হয়ে আগ্নেয় পর্বত সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, সামুই বিচ। 4 নম্বর পয়েন্ট, প্রবল ভূ আলোড়ন ও চাপ সৃষ্টির ফলে। প্রবল ভূ আলোড়ন এবং চাপ সৃষ্টির ফলে ভূ অভ্যন্তরে উত্তপ্ত পদার্থসমূহ স্থিতিস্থাপকতা নষ্ট হয় এবং তরল শিলাস্রোত বা ম্যাগমা সৃষ্টি হয় এবং প্রচণ্ড গ্যাসের উদ্ভব হয়। গ্যাসের চাপ বৃদ্ধি পেলে ভূপৃষ্ঠের দুর্বল স্থান দিয়ে তা বেরিয়ে আসে। ক্রমাগত ম্যাগমা নির্গত হলে তা নির্গমন মুখের চারিদিকে স্তূপাকারে সঞ্চিত হয় আগ্নেয় পর্বত গঠন করে, যেমন ভারতের ব্যারেন, আফ্রিকার কিলিমাঞ্জারো প্রভৃতি। অথবা প্রশ্ন, প্লাবন সমভূমি সৃষ্টি প্রক্রিয়াটি বিবরণ দাও। এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 147 নম্বর পৃষ্ঠাতে পাবে। বন্যার সময় নদীর মধ্য ও নিম্নগতিতে নদীর উভয় পার্শ্বে পলি, বালি, কাঁকর ইত্যাদি সঞ্চিত হয়ে যে সমভূমি গঠন করে তাকে পলিগঠিত সমভূমি বলে। উৎপত্তি, বর্ষাকালে নদীর দুকুল ছাপিয়ে বন্যার সৃষ্টি হলে বন্যার জলের সঙ্গে বাহিত পলি, বালি, নুড়ি, কাদা, কাঁকর নদীর উভয় তীরে নিম্ন সমভূমিতে সঞ্চিত হয়। বছরের পর বছর এভাবে পলি সঞ্চিত হয়ে নিচু জায়গা ভরাট হয়ে উচ্চতা বৃদ্ধি পেয়ে সমভূমিতে পরিণত হয়। বৈশিষ্ট্য, এই সমভূমি অত্যন্ত উর্বর প্রকৃতির হয়। প্রতি বছর বন্যায় নতুন করে পলি সঞ্চিত হয়। প্লাবন সমভূমিতে কাঁকর, বালি, নুড়ি, কাদা সঞ্চিত হয়ে স্বাভাবিক বাঁধ বা লিপ গঠিত হয়। এই সমভূমিতে নদী বাঁক, অশ্বক, ক্ষুরাকৃতির হ্রদ দেখা যায়। উদাহরণ, গঙ্গার নদী নিম্নগতি, অসমের ব্রহ্মপুত্র উপত্যকা, মিশরের নীলনদ অববাহিকা হচ্ছে প্লাবন সমভূমির উদাহরণ। 3 নম্বর প্রশ্ন, মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলির সংক্ষিপ্ত বিবরণ দাও। তো এই উত্তরটা তোমরা 167 পৃষ্ঠার রায়মার্টিন সহায়িকায় পাবে। মৃত্তিকার উৎপত্তিতে আবহবিকারের গুরুত্ব সর্বাধিক। বিভিন্ন যান্ত্রিক এবং রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ার ফলে শিলা চূর্ণবিচ্ছিন্ন ও বিয়োজিত হয়ে ছোট ছোট কণায় পরিণত হয়। এই চূর্ণবিচ্ছিন্ন পদার্থগুলি ভূপৃষ্ঠের উপর এক শিথিল ও কোমল আবরণ গড়ে তোলে। একেই আমরা রেগোলিথ বলি। এই রেগোলিথ হলো মাটি সৃষ্টির মূল উপকরণ বা কাঁচামাল, অর্থাৎ মাটি গঠনের প্রথম পর্যায় হচ্ছে রেগোলিথ সৃষ্টি, যা সম্পূর্ণ আবহবিকারের উপর নির্ভরশীল। পরবর্তী পর্যায়ে রেগোলিথের সঙ্গে আণুবীক্ষণিক জীবকুল, মৃত উদ্ভিদ এবং প্রাণীর দেহাবশেষ পচনক্রিয়ার সাহায্যে মিশে গিয়ে হিউমিফিকেশন প্রক্রিয়ায় হিউমাস সৃষ্টি হয়। এরপর জৈব রাসায়নিক পদ্ধতিতে হিউমাস পুনরায় বিয়োজিত হয়ে বিভিন্ন খনিজের আবির্ভাব ঘটে। একে খনিজকরণ বলে।
মাটি গঠনকারী প্রক্রিয়া চলার সময় এলুভিয়েশন পদ্ধতিতে বিভিন্ন খনিজ মাটির নিচে প্রবেশ করতে থাকে এবং ইলুভিয়েশন পদ্ধতিতে মাটির নিচের স্তরে সেগুলি জমতে থাকে। এইভাবে আবহবিকার ও মৃত্তিকা গঠনকারী প্রক্রিয়ায় মিলিত ক্রিয়াকলাপে মৃত্তিকা গঠিত হয়। বিভিন্ন আবহবিকার প্রক্রিয়া বিভিন্ন ধরনের মৃত্তিকার উৎপত্তির সূচনা করে, যেমন চুনাপাথর অঙ্গারযোজনের মাধ্যমে চুন সমৃদ্ধ চারজনের মাটির সৃষ্টি হয়। 2 নম্বর, জারণ প্রক্রিয়া ল্যাটেরাইট মাটি সৃষ্টিতে সাহায্য করে। মৃত্তিকা বিজ্ঞানী মোর 1969 খ্রিস্টাব্দে মৃত্তিকার উৎপত্তি এবং আবহবিকারের সম্পর্কে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি 5টি পর্যায়ের উল্লেখ করেছেন, যথা প্রথম পর্যায় হচ্ছে প্রারম্ভিক পর্যায়, অপরিবর্তিত জনকশিলা বা আদিশিলা। 2 নম্বর হচ্ছে তরুণ পর্যায়, এটি হচ্ছে আবহবিকারের শুরু। 3 নম্বর যৌবন পর্যায়, পরিবর্তনযোগ্য খনিজের বিয়োজন এবং কর্দম কণার পরিমাণ বৃদ্ধি। 4 নম্বর বার্ধক্য পর্যায়, অত্যন্ত প্রতিরোধকারী খনিজ ছাড়া সব খনিজের বিয়োজন। এবং 5 নম্বর হচ্ছে অন্তিম পর্যায়ে, এখানে মৃত্তিকা গঠন প্রক্রিয়ার সমাপ্তি ঘটে। অথবা প্রশ্ন, মৃত্তিকা ক্ষয়ের 3টি প্রভাব উল্লেখ করো। তো এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 169 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। তো মৃত্তিকা ক্ষয়ের যে কোনো 3টি প্রভাব বলেছে, তোমরা ইচ্ছা মতন তোমাদের পয়েন্টটা দেবে। তো বন্যা এবং খরার প্রবণতা বৃদ্ধি, ক্ষয়ীভূত মাটির সঞ্চয়ের ফলে সৃষ্ট অগভীর খাল বা নদী খাতগুলিতে বর্ষার জলের পরিমাণ বৃদ্ধি পেলে বন্যা দেখা দেবে। অপরদিকে আর্দ্রতা হারিয়ে মৃত্তিকা যত শুষ্ক হয়ে পড়বে, শুষ্ক অঞ্চলের পরিমাণ তত বৃদ্ধি পাবে, ফলে সামান্য বৃষ্টির অভাবেই খরা দেখা দেবে। 2 নম্বর হচ্ছে ভূমিধসের পরিমাণ বৃদ্ধি, অবৈজ্ঞানিক প্রথায় পাহাড়ের ঢালে ঝুম চাষ, রাস্তাঘাট নির্মাণ, ডিনামাইট ফাটানো, খনিজ উত্তোলন করলে, বনভূমি নিধন করলে পার্বত্য অঞ্চলে ভূমিধসের পরিমাণ ক্রমাগত বাড়তে থাকবে। মাটির প্রবেশতা হ্রাস, মৃত্তিকার উপরের স্তর কোমল হওয়ায় ক্ষয় অপেক্ষাকৃত বেশি হয়ে থাকে। এর ফলে উপরিভাগের মাটি অপসারিত হয়ে নিচের কঠিন স্তরকে উন্মুক্ত করে। পরবর্তীকালে প্রবহমান জলরাশির জল এই কঠিন অপ্রবেশ্য স্তর ভেদ করে নিচে নামতে পারে না, ফলে মাটির প্রবেশতা হ্রাস পায় এবং ভৌমজলের যোগানও কমে যায়। জলাধার ভরাট, প্রাকৃতিক উপায়ে সৃষ্ট কিংবা নদীতে বাঁধ দেওয়ার ফলে সৃষ্ট জলাধারের পাড়ে দীর্ঘদিন ধরে ক্ষয় হতে হতে মাটি ও বালিকণা সমৃদ্ধ ক্ষয়ীভূত পদার্থ জলাধারের নিচে সঞ্চিত হতে থাকে। নির্দিষ্ট সময়ের পর তা মজে গিয়ে জলাধারের জলধারণ ক্ষমতা হ্রাস করে, ফলে বর্ষাকালে দুপকুল ছাপিয়ে প্লাবন ঘটে এবং পার্শ্ববর্তী অঞ্চল ক্ষতিগ্রস্ত হয়। 4 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর 3টি প্রভাব উল্লেখ করো। তো এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 319 নম্বর পৃষ্ঠাতে পাবে। তো পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব, 1 নম্বর হচ্ছে ঋতু বৈচিত্র্য। পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ঋতু বৈচিত্র্য। প্রধানত 4টি ঋতু, গ্রীষ্ম, শরৎ, শীত ও বসন্ত হলেও পশ্চিমবঙ্গে 6টি ঋতু লক্ষ্য করা যায়, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ গ্রীষ্মকাল, আষাঢ় শ্রাবণ বর্ষাকাল, ভাদ্র আশ্বিন শরৎকাল, কার্তিক অগ্রহায়ণ হেমন্তকাল, পৌষ মাঘ শীতকাল, ফাল্গুন চৈত্র বসন্তকাল। 2 নম্বর পয়েন্ট, উষ্ণতা। পশ্চিমবঙ্গে মৌসুমী বায়ুর প্রভাবে সামগ্রিকভাবে উষ্ণ এবং আর্দ্র জলবায়ু বিরাজ করলেও স্থানভেদে উষ্ণতার পার্থক্য দেখা যায়। যেমন গ্রীষ্মকালে কলকাতার গড় উষ্ণতা 35 ডিগ্রি সেলসিয়াস হলেও আসানসোলের গড় উষ্ণতা হচ্ছে 45 ডিগ্রি সেলসিয়াস। আবার শীতকালে উপকূলীয় অঞ্চলে গড় উষ্ণতা 12 ডিগ্রি সেলসিয়াস থেকে 18 ডিগ্রি সেলসিয়াস হলেও পার্বত্য অঞ্চলে উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়। 3 নম্বর, বৃষ্টিপাত। পশ্চিমবঙ্গে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত ঘটে, তবে বৃষ্টিপাত সর্বত্র সমান হয় না। গড় বার্ষিক বৃষ্টিপাত পার্বত্য অঞ্চলে 400 সেমি, তরাইয়ে 350 সেমি, মালভূমিতে 125 সেমি এবং সমভূমিতে 180 সেমি। আগমনের অনিশ্চয়তা, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সময়ের আগে ঢুকলে বন্যা এবং সময়ের পরে এলে খরা দেখা দেয়। অথবা প্রশ্ন, পশ্চিমবঙ্গে পার্বত্য অঞ্চলের উদ্ভিদ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তো এই উত্তরটা তোমরা রায়মার্টিন সহায়িকার 321 নম্বর পৃষ্ঠাতে পেয়ে যাবে। মানুষের কোনো রকম হস্তক্ষেপ ছাড়া প্রকৃতির স্বাভাবিক নিয়মে সৃষ্ট গাছপালাকেই বলা হয় স্বাভাবিক উদ্ভিদ। তো পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকার অবস্থানগত বৈচিত্র্যের কারণে ভিন্ন ভিন্ন প্রকৃতির স্বাভাবিক উদ্ভিদের উদ্ভব ঘটেছে। তাদের মধ্যে হচ্ছে পার্বত্য অঞ্চলের উদ্ভিদ। তো পার্বত্য অঞ্চলে উদ্ভিদের অবস্থান, উত্তরে পার্বত্য অঞ্চলে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলার এই জাতীয় উদ্ভিদ দেখা যায়। উদ্ভিদ 3000 মিটার বেশি উচ্চতার উদ্ভিদ। আলপীয় উদ্ভিদ দেখা যায়, যেমন জুনিপার, রোডোডেনড্রন, লাইকেন প্রভৃতি। তো 2 নম্বর, 2000 থেকে 3000 মিটারের মধ্যবর্তী উচ্চতার উদ্ভিদ। এখানে সরলবর্গীয় উদ্ভিদ দেখা যায়, যেমন পাইন, ওক, স্প্রু, ফার, সিডার, দেবদারু প্রভৃতি।
3 নম্বর 1000 থেকে 2000 মিটারের মধ্যবর্তী উচ্চতার উদ্ভিদ, মূলত চিরহরিৎ উদ্ভিদ জন্মায়, যেমন পিপুল, বাঁশ, শিমুল, কুসুম, বার্চ প্রভৃতি। 4 নম্বর পর্বতের পাদদেশ থেকে 1000 মিটারের মধ্যবর্তী উদ্ভিদ, এখানে চিরহরিৎ ও পর্ণমোচী উদ্ভিদের মিশ্র বনভূমি দেখা যায়, যেমন শাল, সেগুন, শিশু, সর্পগন্ধা, গামার প্রভৃতি। বৈশিষ্ট্যসমূহ: 1 নম্বর পার্বত্য অঞ্চলে যাতে গাছের মাথায় বরফ সঞ্চিত না হয় তাই গাছগুলি শঙ্কু বা মোচাকৃতির হয়। 2 নম্বর গাছগুলির কাঠ নরম এবং হালকা প্রকৃতির হয়। 3 নম্বর গাছের পাতা সরু ও ছুঁচালো হয়। 4 নম্বর গাছগুলি দীর্ঘ, সরু এবং উপরের দিকে ডালাপালা যুক্ত হয়ে থাকে। বিভাগ ও উষ্ণতার তারতম্যের ভিত্তিতে বিভিন্ন ধরনের যান্ত্রিক আবহবিকার চিত্রসহ ব্যাখ্যা করো। তো এর উত্তরটা তোমরা 162 নম্বর সহায়িকাতে পাবে। যান্ত্রিক বা ভৌত আবহবিকার উষ্ণতার তারতম্য, আর্দ্রতা, শুষ্কতার পার্থক্যের, শিলাস্তরে চাপের প্রভেদ ও তুষার এবং লবণের কেলাস গঠন, জৈবিক কার্যকলাপ ইত্যাদির প্রভাবে শিলার আবহবিকার ঘটলে তাকে যান্ত্রিক বা ভৌত আবহবিকার বলে। তো যান্ত্রিক আবহবিকারে শিলা চূর্ণবিচূর্ণ এবং পরিশেষে মৃত্তিকায় পরিণত হয়। যান্ত্রিক আবহবিকার পদ্ধতিগুলি হচ্ছে: 1 নম্বর তাপীয় প্রসারণ, কেলাসন প্রক্রিয়া, শিলাস্তরের চাপ হ্রাসজনিত প্রক্রিয়া, বৃষ্টিপাতের ক্রিয়া, কলয়েড উৎপন্ন এবং কলিকরণ ইত্যাদি পদ্ধতির দ্বারা যান্ত্রিক আবহবিকার সংঘটিত হয়। তো প্রথম হচ্ছে তাপীয় প্রসারণ। প্রস্তর চাই খণ্ডীকরণ, উষ্ণতার তারতম্যের কারণে সৃষ্ট প্রসারণ ও সংকোচন বলের প্রভাবে শিলাস্তর যখন বড় বড় চাঁইয়ের আকারে ফেটে যায় তখনই তাকে প্রস্তর চাই খণ্ডীকরণ বলে। প্রক্রিয়া: দিনের বেলা প্রখর সূর্যতাপে শিলাস্তর উষ্ণ হয়ে প্রসারিত হয় এবং রাতের বেলা তাপ বিকিরণ করে সংকুচিত হয়ে পড়ে। এইভাবে প্রতিনিয়ত অসম প্রসারণ এবং সংকোচনের কারণে শিলাস্তরে ব্যাপক পীড়নের সৃষ্টি হয়। পীড়ন নির্দিষ্ট মাত্রা অতিক্রম করলে শিলাস্তরে অসংখ্য উলম্ব ও সমান্তরাল ফাটলের সৃষ্টি হয়। পরবর্তীকালে এই ফাটল বরাবর বড় বড় চাঁই মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। উদাহরণ: মরু বা মরুপ্রায় অঞ্চলে পাললিক শিলা এবং ব্যাসল্ট শিলায় এই আবহবিকার দেখা যায়। এবং তারপর তোমরা এই ছবিটা দেবে। তো 2 নম্বর পয়েন্ট হচ্ছে স্বল্কমোচন। সংজ্ঞা: স্বল্ক শব্দের অর্থ হচ্ছে পেঁয়াজের খোসা এবং মোচনের অর্থ ত্যাগ। তো উষ্ণতা হ্রাস বৃদ্ধির কারণে যখন কোনো শিলার উপরের স্তরটি পেঁয়াজের খোসার মতন খুলে যায় তখনই তাকে স্বল্কমোচন বলে। প্রক্রিয়া: একই জাতীয় খনিজ দ্বারা গঠিত সমসত্ব শিলার স্তরগুলি যদি সমকেন্দ্রিক হয় তাহলে দিনের বেলা সূর্য তাপে উপরের স্তরটি ভিতরের স্তরগুলির তুলনায় অধিক উষ্ণ এবং প্রসারিত হয় এবং রাতে অধিক শীতল এবং সংকুচিত হয়ে দীর্ঘদিন ধরে এইভাবে সংকোচন এবং প্রসারণের ফলে উপরের স্তরটি পেঁয়াজের খোসার মতন খুলে যায়। এর ফলে শিলার আকার গোলাকার বা উপগোলাকার হয় বলে স্বল্কমোচনের আরেক নাম হচ্ছে গোলাকার বা উপগোলাকার আবহবিকার। উদাহরণ হচ্ছে গ্রানাইট শিলায় এই আবহবিকার অধিক দেখা যায় এবং তামিলনাড়ুর মহাবলীপুরমের কৃষ্ণ ভেন্নাই পান্থ নামক বিখ্যাত গ্রানাইট গম্বুজটিও এইভাবে সৃষ্টি হয়েছে। তারপর তোমরা এই ছবি অংশটা দেবে। ক্ষুদ্রকণা বিস্ফোরণ: দিন এবং রাতের উষ্ণতার তারতম্যের কারণে সৃষ্ট সংকোচন এবং প্রসারণের প্রভাবে যখন কোনো শিলা ফেটে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত হয় তখন তাকে ক্ষুদ্রকণা বিস্ফোরণ বলে। প্রক্রিয়া: বিভিন্ন খনিজ দ্বারা গঠিত বিষম সত্ত্ব শিলার বিভিন্ন খনিজগুলি উষ্ণতা হ্রাস বৃদ্ধির ফলে ভিন্ন ভিন্ন হারে সংকুচিত এবং প্রসারিত হয়। এইভাবে বারংবার অসম সংকোচন এবং প্রসারণের ফলে শিলাটি খনিজ সংযোগ বরাবর সশব্দে ফেটে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় ভেঙে যায়। উদাহরণ: কিনা থর, সাহারা, কালাহারি প্রভৃতি মরুভূমিতে প্রায় সূর্যাস্তের পরই মনে হয় পিস্তলের গুলি ছোড়ার মতন শব্দ করে শিলা ফেটে যায়। এই ছবিটা তারপর ক্ষুদ্রকণা বিস্ফোরণের এই ছবি অংশটা তোমরা দেবে। তারপর হচ্ছে গণ্ডশিলা বিদারণ। অনেক সময় ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত শিলার মধ্যে থাকা কোনো বড় বোল্ডারের অর্ধেক অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত থাকলে ওই অংশ তাপের প্রভাবে ভেঙে গিয়ে ভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এই পদ্ধতিকে বলা হয় গণ্ডশিলা বিদারণ। 5 নম্বর হচ্ছে ডার্ট ক্র্যাকিং। শিলাস্তরে ফাটলের মধ্যস্থিত পদার্থসমূহ সূর্যতাপে উত্তপ্ত এবং প্রসারিত হয়ে ফাটল রেখা শিলা চূর্ণবিচূর্ণ হয়ে একে ডার্ট ক্র্যাকিং বলা হয়। তারপর তোমরা এই ছবি অংশটা দেবে। শেষ প্রশ্ন: পশ্চিমবঙ্গে যে কোনো দুটি মৃত্তিকার অবস্থান এবং বৈশিষ্ট্য আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটা রায়মার্টিন সহায়িকা 320 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। ভূপৃষ্ঠের উপর অবস্থিত যে আলগা আবরণ গাছপালা জন্মাতে এবং চাষাবাদ করতে সাহায্য করে তাকেই বলা হয় মৃত্তিকা। মৃত্তিকা সাধারণত শিলাচূর্ণ এবং জৈব পদার্থের সমন্বয়ে গঠিত হয়ে থাকে। তাই মৃত্তিকার উৎপত্তি শিলার প্রকৃতি এবং জলবায়ুর উপর নির্ভরশীল।
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে শিলার প্রকৃতি এবং জলবায়ুর ভিন্ন ভিন্ন বলে এখানে বিভিন্ন প্রকার মৃত্তিকা দেখা যায়। প্রকৃতি, বৈশিষ্ট্য, উপাদান এবং উৎপত্তির পার্থক্যের জন্য পশ্চিমবঙ্গের মৃত্তিকাকে 5টি ভাগে ভাগ করা যায়, যথা পলি মৃত্তিকা, ল্যাটেরাইট মৃত্তিকা, পটসল মৃত্তিকা, ধূসর বাদামি রঙের মৃত্তিকা এবং উপকূলে লবণাক্ত মৃত্তিকা। পলি মৃত্তিকা অবস্থান: পশ্চিমবঙ্গের সমভূমি অঞ্চলে নদী তীরবর্তী প্লাবনভূমিতে পলিমাটি দেখা যায়। উৎপত্তির কারণ: নদীবাহিত পলি, বালি, কাদা ইত্যাদি সঞ্চিত হয়ে পলি মৃত্তিকার উদ্ভব হয়। বিশেষত্ব: প্রকৃতি: এই মাটি খুবই উর্বর প্রকৃতির হয় এবং অধিক গভীরতাযুক্ত হয়। বর্ণ: উত্তরের সমভূমির প্রাচীন পলিমাটি হালকা লাল রঙের এবং দক্ষিণের সমভূমির নবীন পলিমাটি কালচে বাদামি রঙের হয়ে থাকে। উপাদান: বালি এবং কাদার উপাদান অনুসারে পলিমাটিকে 3টি উপবিভাগে ভাগ করা যায়: বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি। যে মাটিতে বালির ভাগ বেশি তাকে বেলে মাটি, যে মাটিতে বালি এবং কাদার ভাগ সমান তাকে দোআঁশ মাটি এবং যে মাটিতে কাদার ভাগ বেশি তাকে বলা হয় এঁটেল মাটি। উদ্ভিদ: আম, জাম, বট, অশ্বত্থ, কাঁঠাল, ডুমুর, সুপারি, তাল, কলা প্রভৃতি গাছ এখানে জন্মায়। উৎপাদিত ফসল: বেলে মাটিতে তরমুজ, ফুটি, শশা ইত্যাদি, দোআঁশ মাটিতে গম, ইক্ষু, তামাক এবং নানান রকমের সবজি এবং এঁটেল মাটিতে ধান, পাট ভালো জন্মায়। 2 নম্বর হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা অবস্থান: মূলত পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম জেলায় এই মাটি দেখা যায়। উৎপত্তির কারণ: অপেক্ষাকৃত বড় বড় নুড়ি, কাঁকর ইত্যাদি জমে এই মাটি তৈরি হয়েছে। বিশেষত্ব: প্রকৃতি: এই মাটির সছিদ্রতা বেশি এবং জলধারণ ক্ষমতা কম এবং এটি কাঁকরপূর্ণ মাটি। 2 নম্বর বর্ণ: ল্যাটার শব্দ থেকে ল্যাটেরাইট কথাটি এসেছে, এর অর্থ হচ্ছে ইট। এই মাটি ইটের মতো লাল বর্ণের। উপাদান: এই মাটিতে লোহার পরিমাণ বেশি থাকে। উদ্ভিদ: কুল, পলাশ, মহুয়া প্রভৃতি পর্ণমোচী উদ্ভিদ এই মাটিতে দেখা যায়। উৎপাদিত ফসল: এই মাটিতে জলসেচের মাধ্যমে ধান, ভুট্টা, আখ, বিভিন্ন শাকসবজিও উৎপন্ন হয়। প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার and subscribe my channel.